আবারও ফিরে এসেছে জুলাই। ক্যালেন্ডারের শুধুমাত্র একটি মাসের হিসেবে নয়, বরং স্মৃতি, সাহস, প্রশ্ন আর পরিবর্তনের প্রতীক হয়ে। যে জুলাইয়ে রাজপথ ছিল মানুষের কণ্ঠে মুখর, যে জুলাইয়ে অসংখ্য স্বপ্ন, ত্যাগ আর প্রত্যাশা মিলেমিশে লিখেছিল এক নতুন অধ্যায়, সেই জুলাইকে আজ আমরা ফিরে দেখব। কি অর্জিত হয়েছে, কি বা অপূর্ণ থেকে গেছে, আর ইতিহাসে সেই দিনগুলো আজ আমাদের কি বা শিক্ষা দেয়। মিট দ্য পিপল এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং এই আয়োজনে আমরা ফিরে তাকাবো জুলাই অভ্যুত্থানের দিকে। ঘটনার আবেগ দিয়ে নয় বরং তার প্রেক্ষাপট, প্রভাব, অর্জন এবং ভবিষ্যতের পথ চলা নিয়ে। ইতিহাসকে বুঝতে, বর্তমানকে মূল্যায়ন করতে এবং আগামীকে আরও সচেতনভাবে গড়তে আজকের এই আলোচনা। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা আমার হাতের বাম পাশে, এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গোলাম রাব্বানী আমার হাতের ডান পাশে। দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য এবং স্টুডিওতে আসার জন্য। এবং একই সাথে আমাদের সামনে স্টুডিওতেই এক ঝাঁক তরুণ শিক্ষার্থী উপস্থিত রয়েছেন, যারা কিনা এই জুলাই গণ অভ্যুত্থান সশরীরে দেখেছেন এবং একই সাথে ইতিহাসের অংশ হয়েছেন বলেই আমরা জানি এবং বিশ্বাস করি। তারা তাদের গঠনমূলক প্রশ্ন করবেন এবং একই সাথে তারা তাদের মতামত দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে নিশ্চয়ই সহায়তা করবেন আমাদের এই আয়োজনে। আলোচনায় চলে যেতে চাই আমি। ডক্টর সামিনা লুৎফা, আপনার কাছে যাব শুরুতেই। যে জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কথা হয়, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সংস্কারের স্বপ্ন দেখেছে বা তরুণরা মনে করেছে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন 2 বছর পর আসলে আপনি জুলাইয়ের দিকে পেছনে ফিরে তাকালে কিভাবে দেখেন জুলাইকে? আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয় ওই সময় আমরা যারা কোটা সংস্কার আন্দোলনকারীরা তো এক ধরনের দৃশ্যকল্প, তাদের এক ধরনের শপথ, আকাঙ্ক্ষার জায়গা ওনারা দেখিয়েছিলেন। কিন্তু আমরা যারা বলা যায় যে অক্সিলিয়ারি ফোর্সেস হিসেবে সাইডলাইনে ছিলাম, কিন্তু একসময় যেহেতু আমাদের শিক্ষার্থী এবং সন্তানদের উপর নিপীড়ন নেমে এসেছিল, তাদেরকে হত্যা করা হচ্ছিল, তখন তো আমাদের পক্ষে আসলে বসে থাকা সম্ভব ছিল না। সেই জন্য আমরা রাস্তায় নেমে আসি। ওই সময় আমি বলবো যে আকাঙ্ক্ষা তো ওটাই ছিল যে এই গোলাগুলি থামবে, আমাদের সন্তানদের হত্যা করা বন্ধ হবে। এটা একটা একদম বেসিক আকাঙ্ক্ষা ছিল। এবং ওই অথরিটেরিয়ান রেজিম বলেন বা যেই ভয়াবহ একটা নিপীড়নমূলক শাসন আমাদের উপর চেপে বসেছিল, সেটার একটা অবসান হবে, আমরা কথা বলার অধিকার পাবো। এবং তার সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা জুলাইয়ের শুরু থেকে যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছেন, একটা অন্তর্ভুক্তির কথা বলেছেন, সব রকম মানুষকে নিয়ে একসাথে তারা রাস্তায় নেমে আসতে পেরেছেন। অনেক ডিভিশন, অনেক কি বলবো, যে বড় বড় ফাটল ছিল, সেগুলোকে তারা পার করে এক জায়গায় হতে পেরেছিলেন। সেটা দেখে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশের পক্ষেও এরকম সম্ভব, উইথ অল আওয়ার ডিফারেন্সেস আমরা একসাথে হয়ে দেশটা ঠিক করতে পারবো। এবং এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, যে পরিবর্তনটা আমরা আগে যেরকমটা দেখেছি রাজনীতি সেরকম হবে না, আমরা আগে যেরকম বিশ্ববিদ্যালয়ে দেখেছি সেরকম হবে না, আমরা আগে যেভাবে দেখেছি সব কিছু একটা দলীয় রাজনীতির বৃত্তে ঘুরপাক খায়, সেরকমটা হবে না। এরকম একটা ভাবনা তৈরি হয়েছিল, এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। বাংলাদেশের আপামর মানুষের মধ্যেই এই ভাবনাটা ছিল। যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক বেশি। সেটা জানি বলেই আমরা বুঝতে পারি যে আসলে তাদের আকাঙ্ক্ষাটা নিশ্চয়ই এরকমই ছিল, যে তারাও আসলে এই ভয়াবহ শাসনের অবসান চেয়েছিলেন এবং তারা চেয়েছিলেন পরিবর্তনটা তাদের পক্ষেও কিছুটা যাক। সেই অর্থে আপনি বললেন যে এখন 2 বছর পরে এসে কীরকম দেখতে পাচ্ছি। 2 বছর পরে এসে একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচিত সরকার সংসদে বসেছেন, সেটা দেখতে পাচ্ছি। কিছু পরিবর্তনের খেলাধুলা হয়েছে মাঝখানে। 17 মাসে আমরা দেখেছি যে সংস্কার, অনেকগুলো কমিশন হলো, তার মধ্যে বেশিরভাগটাই আলোচনায় আসলো না। কয়েকটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বেশ একটা বয়েজ ক্লাব বসে আলোচনা করলেন, ছবি দেখলাম আমরা, সেগুলো ব্রডকাস্টেডও হলো, সেগুলো দেখলাম। কিন্তু আলটিমেটলি গিয়ে আসলে বাংলাদেশের জনগণের জন্য ওই যে শ্রমজীবী জনগণ, যাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল, যারা নিজেরা প্রাণ দিয়েছেন, তাদের জন্য খুব বেশি পরিবর্তন হয়েছে এরকমটা মনে হচ্ছে না। অনেকটা বেশি মনে হচ্ছে যে একই রকম জায়গার দিকে যাওয়া, সেই এক দলের বদলে আরেক দল, সেরকম লাগছে দেখতে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে যেহেতু সরকারের
অনেক সময় হয়নি, সুতরাং তাদের হয়তো চেষ্টা থাকলে হয়তো আমরা সেটা দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে অত একটা মানে আকাঙ্ক্ষার অনুযায়ী প্রাপ্তির খাতায় খুব বেশি কিছু লেখা নাই বলে আমার মনে হয়। তবে এই কথাটা শেষে বলে নেই যে যেই ভয়াবহ নিষ্পেষণমূলক শাসনকে আমরা সরাতে পেরেছি সেটাও কিছু কম প্রাপ্তি নয়। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। অধ্যাপক গোলাম রাব্বানী আমাদের সাথে রয়েছেন। অধ্যাপক গোলাম রাব্বানী, আপনি কেমনটা দেখছেন, বিশেষ করে যখন বলা হচ্ছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এখানে অনেক মানুষের জীবনের বিনিময়ে এরকম একটা গণ অভ্যুত্থান বাংলাদেশ দেখেছে, সেখানে বলা হচ্ছিল যে বৈষম্য থাকবে না, সেখানে সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে, সেই সংস্কারেরও একটা আকাঙ্ক্ষা ছিল এবং ডক্টর সামিনা লুৎফা বলছিলেন যে একেবারে আম জনতা বা সাধারণ মানুষ যে প্রত্যাশা রেখেছে তার প্রতিফলন কি ঘটেছে? ধন্যবাদ আপনাকে। এবং আমি আসলে সামিনা আপা যেমনটা বলেছেন, হ্যাঁ, আমাদের যে প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশার জায়গাগুলো পূরণ হয়নি। এবং জুলাইতে আসলে আমাদের জন্য একটা আবেগের জায়গা। আর আপনি শুরুতে খুব সুন্দর করে বলেছেন, এখন আসলে আবেগটাকে ঝেড়ে ফেলে আমাদেরকে বাস্তবতার নিরিখে মূল্যায়ন করতে হবে। দেখুন, এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী 2 বছর গিয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার মোটিভ কিন্তু মোটামুটি এখন উন্মোচিত মানুষের কাছে। ফলে এখন বোঝাই যায় যে এক একজনের এক এক ধরনের মোটিভ ছিল। আমরা যারা শিক্ষকরা যারা দাঁড়িয়েছিলাম, আপা খানিকটা বলেছেন যে সত্যিকার অর্থে যখন আমাদের শিক্ষার্থীদের উপর নিপীড়ন নেমে এসেছিল, তখন আসলে আমাদের নীরব থাকার কোনো সুযোগ ছিল না। এবং তখন আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল কনসার্ন ছিল আমাদের সন্তানদের, যারা আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তানদের নিরাপত্তা। তাহলে তখন যখন আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, এইটা মিন করে যে আমি একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আপনি গত 2 বছরে কি আমরা নিরাপদ বাংলাদেশ পেয়েছি? একটা এন্টারিম গভর্নমেন্ট গিয়েছে, অন্তর্বর্তী সরকার গিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই সময় কি আমরা একটা নিরাপদ বাংলাদেশ পেয়েছি? পাইনি। সেই সময় কি দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা গেছে? যায়নি। এবং সেই সময়ে কত কত মানুষের প্রাণ গিয়েছে। সেই সরকার তো একটা মব সন্ত্রাসকে তারা উস্কে দিয়ে সেটাকে তারা প্রতিষ্ঠিত করেছে। ফলে ওই নিরাপত্তার যে প্রশ্ন, অধ্যাপক গোলাম রাব্বানী, এটা কেন মনে হয়েছে যে যায়নি? যখন অন্তর্বর্তী সরকার আসছে এবং তারাও সংস্কারের কথা বলেছে, তারা জুলাই স্পিরিটের কথা বলেছে, আপনার কাছে কি মনে হয়, আপনার পর্যবেক্ষণে, যে সেই বিষয়গুলো কেন প্রতিফলন ঘটানো গেল না? আমার কাছে মনে হয়নি যে তারা যা বলেছে সেটার প্রতি তারা আন্তরিক ছিল। কেমন? এবং মবক্রেসিকে তো ডিফেন্ড করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে আমি আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে 24টা আমার বিবেচনায় 24 তো হয়েছে 71-এর চেতনাকে ধারণ করেই। বরং আমি মনে করি ইতিহাসের ছাত্র হিসেবে 71-এর মধ্য দিয়ে দেশের মানুষের ওই তো সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার একটা দীর্ঘ পথেই তো 24টাও হয়েছে। এবং 24-এর গণঅভ্যুত্থানে আমি ছাত্রদের বিভিন্ন সমাবেশও বলেছি যে তোমরা যেভাবে আন্দোলন করছো, তোমাদেরকে আমার এই আন্দোলন দেখে মনে হচ্ছে তোমরা 69-এর মানে উত্তরসূরি, 71-এর উত্তরসূরি। দেখুন, শুরুতে এই গণঅভ্যুত্থানটা শুরু হয়েছে আপনার বৈষম্য বিরোধী, কোটা বিরোধী। শুরুতেই তো একটা গণঅভ্যুত্থান হয়নি, গণঅভ্যুত্থান হয়ে গেছে একটা পর্যায়ে এসে। ফলে শুরুতে যারা নেতৃত্ব দিয়েছেন, শুরু করেছেন, তাদের হয়তো নানান জনের নানান মোটিভ থাকতে পারে। কিন্তু আমাদের সামনে যারা বসে আছেন, সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে, সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যখন এটা গণ অভ্যুত্থানে পরিণত হলো, তখন এই গণ অভ্যুত্থানের যে মূল শক্তিটা, সেই শক্তিটা আমি মনে করি 71-এর বিরোধী কোনো শক্তি নয়, 71-এর পক্ষের একটা শক্তি। কিন্তু আমরা কি দেখেছি 5 তারিখে পরে আমরা দেখব সেই শক্তির মধ্য দিয়ে 71 বিরোধী একটি শক্তি মাথাচাড়া দিয়েছে। আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের মোরালগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আমি কেন বলছি এগুলো প্রাসঙ্গিক এবং পুরোপুরিভাবে 24কে কেউ 71-এর বিরুদ্ধে দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছেন। কেমন? এবং সেখানে হয়তো নানান ধরনের মবকেসিকে তারা উস্কে দিয়েছেন, তারা হয়তো সেগুলোকে প্রশ্রয় দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আমি যতটা পর্যবেক্ষণ করেছি, ওই মবক্রেসি নিয়ন্ত্রণ করার বা দমন করার তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। এবং আপনারা দেখেছেন সারা দেশে কত মানুষকে এই মব সন্ত্রাসের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। ফলে একটা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেটি বাস্তবায়ন হয়নি।
এরপরে এই এই জায়গাটা একটু ডক্টর সামিনা লুৎফা আপনার কাছে আসতে চাই, বিশেষ করে 5ই আগস্টের পরে অধ্যাপক গোলাম রব্বানী যেমন বলছিলেন, সেই জায়গাটা আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে 5ই আগস্টের পরবর্তীতে যে চিত্রগুলো এসছে, বিশেষ করে মবক্রেসির কথা বলছিল, যে মবের একটা সংস্কৃতি লক্ষ্য করা গেছে, বলা হচ্ছে যে এরকমও উল্লেখ হয়েছে এবং অনেক জায়গায় মতামত পাওয়া গেছে যে 71 কি 24-এর বিপরীতে সরাসরি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেই ব্যাপারে কি বলবো? 5ই আগস্ট আসলে শেষ হওয়ার আগেই, মানে উইদিন এ আওয়ার, আমি বলবো 1 ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয়ে গেল। এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের ভাস্কর্য ভাঙা হয়েছে, তার থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই ভাস্কর্যগুলো ভাঙচুর শুরু হয়েছিল। তখন আমরা আশা করেছিলাম, যেহেতু অন্তর্বর্তী সরকার বলেছিল এবং তার আগে যে সামরিক বাহিনীর প্রধান তিনি দায়িত্ব নিলেন যে নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন, সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয়নি। এবং সেই নিরাপত্তা এই যে শ্রমিক কৃষক যারা প্রাণ দিলেন এবং যে শিক্ষার্থীরা প্রাণ দিল, তাদের মধ্যে একটা মেজর অংশ ছিল আমাদের নারী শিক্ষার্থীরা। এবং আমরা দেখলাম যে শুধু যে স্বাধীনতা ভাস্কর্য, স্বাধীনতার প্রতীকের উপর হামলা হলো তা না, বাংলাদেশে যত রকমের মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির সাংস্কৃতিক যত কেন্দ্র ছিল সবগুলোর উপর হামলা হতে শুরু করলো। বাউলদেরকে হামলা করা হলো, বিভিন্ন গানের অনুষ্ঠান, নাটকের অনুষ্ঠান বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হলো, বিভিন্ন শুটিং বন্ধ করা হলো, কনসার্ট বন্ধ করা হলো, একজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হলো। এবং এই পুরো জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে মব করে একজন সাধারণ নাগরিককে হত্যা করা হলো এবং হত্যা করলো আমাদেরই শিক্ষার্থীরা। এবং এই পুরো জিনিসপত্র যে ঘটনাগুলো ঘটছে, যেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যে নিরাপত্তার অভাবের কথা বলছেন অধ্যাপক রব্বানী, সেই নিরাপত্তার অভাবটা আমরা প্রতি মুহূর্তে ভোগ করেছে। এবং এই নিরাপত্তার অভাবটা কেন হলো? কারণ অন্তর্বর্তী সরকার তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো পালন করেননি। তার মূল দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এটা বেসিক। নিশ্চয়ই। অধ্যাপক গোলাম রব্বানী, আপনার কাছে তাহলে যাই। সেটা গেল 5ই আগস্টের পরবর্তীতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ দেখেছে। এখন একটা রাজনৈতিক সরকার, তারা জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। ঠিক অল্প সময়, যদিও বলা হয়েছে, ডক্টর সামিনা লুৎফা বলছিলেন, সেটার বিচারেও কি এখন সেই পরিবর্তন কি দেখেন, বা সেই জায়গা থেকে কিছুটা কি আশান্বিত করে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এই সরকারের বয়স হয়েছে মাত্র কয়েক মাস, ফলে এখনই এই সরকার নিয়ে মন্তব্য করাটা খুব আর্লি হয়ে যাবে। বাট যেহেতু আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মাঝ দিয়ে গিয়েছি, এই সরকার এসেই একটা খুব বলিষ্ঠ এই মবক্রেসির বিরুদ্ধে, মানুষের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে একটা বলিষ্ঠ যে আওয়াজ দেওয়া, সেটা আমরা এখনো পর্যন্ত পাইনি। আচ্ছা, আমি আশাবাদী, আমি কোনোভাবে বিশ্বাস করি না। একটা বিষয়ে আপা বলেছেন, 24-এ যেভাবে একটা দানবীয় শক্তির পতন হয়েছে আমাদের সন্তানদের হাত দিয়ে, এই বাংলাদেশে ওরকম দানবীয় শক্তির উত্থান সহজে ঘটবে না, এইটুকু আমি আশাবাদী। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় বর্তমান যেই নির্বাচিত সরকার আছে, তাদের মানুষের নিরাপত্তার প্রশ্নে আরও অনেক বেশি দৃঢ় হতে হবে, আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং তাদেরকে কাজ করতে। আপনি অনেক বিষয় দেখবেন সরকারের নির্লিপ্ততা আছে, কিন্তু এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেশে আজকে আমি একটু আগে আপনার এখানে যখন ওয়েট করছিলাম, আমি ফেসবুকে যাচ্ছি, যদিও ফেসবুকে অনেক কিছু এআই দিয়ে আসে, অনেক ফেক নিউজ আসে, দেখছিলাম কাউকে পিটিয়ে মারা হচ্ছে। বাট এই ধরনের ঘটনা তো ঘটছে। এই বাংলাদেশে একজন মানুষকেও কেউ পিটিয়ে হত্যা করবে না, এই নিশ্চয়তা এই সরকারকে দিতে হবে। নিশ্চয়ই এই সরকারের প্রথম এজেন্ডা হবে এটা, যে এই দেশে কোনো মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না। নিশ্চয়ই। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে চলে যেতে চাই। ইতিমধ্যে হাত উঠেছে, আমি চলে যাব আমার হাতের বাম পাশে। আমি একজন আহত জুলাই যোদ্ধা। স্যার, আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, আমরা এই গণ অভ্যুত্থান করেছিলাম নির্বিশেষে, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী সকলে মিলে একসাথে। স্যার, আপনার কাছে কেন মনে হলো যে 5ই আগস্টের পরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি ছিলেন আমাদের দায়িত্বে দীর্ঘ 17 মাস, উনি আমাদের দেশের একটা বহাল হাত ধরেছেন, এই দেশের এত বড় একটা শক্তিশালী এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের ধরার মতো এরকম কোনো মানুষ ছিল না। তো সেই ক্ষেত্রে ওনার জায়গা থেকে উনি সংস্কার থেকে শুরু করে দেশের উন্নয়ন বা দেশের যেভাবে সংস্কার করা যায় বা একটা গণভোটের মাধ্যমে দেশের সামনে কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়, সেই সাপেক্ষে উনি একটা রুলস রেখে গিয়েছে। তো আপনার কাছে কেন মনে হলো যে স্যার থাকা অবস্থায় আমরা নিরাপদ ছিলাম না? তাহলে এখন আপনার মতামতটা কি আসলে এই বিষয়ে?
না, আপনারা বলুন যে সেই সময় কি দেশে মানুষকে নিরাপত্তা ছিল? কত মানুষ মবক্রেসির মধ্য দিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হিসাবটা আমরা করেছি। আমার একটাই কথা আমি শুরুতেই বলেছিলাম, 24শে গণ অভ্যুত্থানে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমাদের সন্তানদের উপর যখন নিপীড়ন নেমে এসেছিল, ফলে একটা নিপীড়নমুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আপনাদের কাছে কি তালিকা আছে যে সেই অন্তর্বর্তী সরকারের সময়ে, 17 মাস আপনি বলছেন, এক্স্যাক্টলি আমার মনে নেই, সেই সময়ে বাংলাদেশে কতগুলো হত্যাকাণ্ড ঘটেছে? এক্সকিউজ মি স্যার, স্যার, আমার- করতে চাচ্ছি। হ্যাঁ, সেটা কতগুলো হলো, হত্যাকাণ্ড ঘটেছে কিনা আমি একটু, হত্যাকাণ্ড ঘটেছে কিনা, আমার প্রশ্নটা ওই জায়গাতে যে কেন সরকার তো ব্যর্থ হয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। স্যার সেটা বুঝলাম, তবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চেষ্টা করেছে দেশের একটা ভারসাম্য সুন্দরভাবে তৈরি করার জন্য। সে গণভোটের মাধ্যমে দেশের সংস্কার করতে চেয়েছে, সেটা এখন বর্তমান সময়ে কতটুকু আমাদের বাস্তবায়িত হয়েছে সেটার ব্যাপারে আপনার মতামতটা কি, মানে কতটুকু আমরা সেই সংস্কার বাস্তবায়ন করতে পেরেছি? আচ্ছা, এটার সাথে আমি একটু ওই যে হাতের ডান পাশে একজন প্রশ্ন যোগ করতে চান। আচ্ছা স্যার, প্রশ্নটা আপনি নিতে যেটা চাই সাথে। বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা নিরাপদ ছিলাম কিনা, বা বিশাল মানে একটা অকারেন্সের কাহিনী বললেন। তো আমাদের প্রশ্নটা হইল, তৎকালীন সময়ে যে অকারেন্সগুলো হয়েছে, যেমন পুরান ঢাকার একটা কথা যদি বলি, সেটা একটা দলীয় লোকের কর্মীদের ঘটনা ছিল। এইরকম ঘটনা 64 জেলায় অহরহ আছে। এখন প্রশ্ন হলো, এই যে ঘটনাগুলো যে ঘটাইছে সেটা তো কোনো নিরপেক্ষ ব্যক্তি ছিল না, অবশ্যই রাজনৈতিক লেবাসদারি ব্যক্তি বর্গগুলোর মাধ্যমে ঘটনাগুলো ঘটছে। তাহলে আপনি দায়টা কাকে দিবেন? ইন্টারিম সরকারকে দিবেন, না ওই যে দলীয় ব্যানারে যে ছিল তাকে দিবেন? আর আরেকটা বিষয় হলো, রাজপথে জুলাইয়ের রক্তের মাধ্যমে এই দেশের তরুণ সমাজ এবং আপামার জনতা চেয়েছিল তাদের একটা নতুন বাংলাদেশ গড়তে, এবং এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন ছিল, যেমন একটা বাড়ি গড়তে ইট মিট ইত্যাদি প্রয়োজন হতো। তার মধ্যে একটা ছিল গণভোট, আমরা যে নতুন বাংলাদেশটা চেয়েছিলাম। সো সেখানে নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক 68.59% হ্যাঁ বিজয়ী হয়েছে, অথচ আজকে 4 মাস ক্রস করে 5 মাসে পড়তেছে, এখনও গণভোট প্রপারলি তাকে মানে তার নিশ্চয়তা দেওয়া হয় নাই, বা সেটা বাস্তবায়ন মানা হয়নি। হইতেছে না। বাস্তবায়ন। এর পিছনে রহস্যটা কি? আর দ্বিতীয় আচ্ছা। ব্যাপার হইলো, আরেকটা আচ্ছা কথা আচ্ছা, আমি clear আমরা করি। মনে হয় একটু উত্তরগুলো নিয়ে নেই, তারপরে আসছি। আপনার বাকি অনেক অংশটা একটু প্রশ্ন মনে করে রাখবেন। আচ্ছা, আমরা দুটো বিষয় পেয়েছি। এক, অন্তর্বর্তী সরকারের সময় যেই মবক্রেসির কথা বলা হচ্ছে, যে আইন ভঙ্গের যে উদাহরণগুলো এসছে, সেগুলো আসলে দায়টা কাকে দিয়ে দিবে? মারা। নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গণভোটের ব্যাপারে বাস্তবায়নের জায়গাটা। একটু আমি দুজন সম্মানিত অতিথির কাছ থেকে উত্তরগুলো নিব। প্রথমত আপনাদের গণভোটের আলাপটা এখন আসেনি কেন? জি। গণভোট নিয়ে এখনো কোনো কথা হয়নি। আমরা এখন মানুষের নিরাপত্তা এই বিষয়ে আলাপ করছিলাম। গণভোট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখন দেখুন, যখন যেই সরকার ক্ষমতায় থাকবে, যারা দায়িত্বে থাকবে, মানুষের নিরাপত্তা বিধানের দায়িত্ব তাদেরকে নিতে হবে। যেমন এখন কোনো কিছু ঘটলে আমরা কাকে দায়ী করব? নিশ্চয়ই নির্বাচিত বর্তমান যে সরকার সরকারকে। আছে তাই। জি। ফলে সেই সময় যারা দায়িত্বে ছিল, যারা সরকারে ছিল, তাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। যদি সেই দায়িত্ব মানুষের নিরাপত্তাই যদি একটা সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে তারা কেন দায়িত্ব নিয়ে বসে থাকবে? তারা চলে যাবে ওখান থেকে, অন্য কেউ আসবে, সেটা নির্বাচিত হোক বা যে কোনোভাবেই হোক। ফলে সরকারে যারা থাকবে তাদেরকে দায়িত্ব নিতে হবে। জি। এখনো নিরাপদ না, কাজ এখনো মানে নির্বাচিত সরকার আসার পরও দেশে বিভিন্ন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং লাইভ নানান জায়গায় নানান অকারেন্স দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি কিন্তু আপনারা সেখানে বলছি আমাদের আমরা আমন্ত্রিত নিরাপদ। অতিথিরা- আমাদের আমরা আমন্ত্রিত কিন্তু বলি অতিথিরাও আমরা তাই এখন বলছেন। নিরাপদ। আচ্ছা, একটু গণভোটের ইস্যুতে একটু ডক্টর সামিনা লুৎফা, আপনার কাছে একটু, যে এই ব্যাপারগুলোতে আপনি কিছু যোগ করবেন কিনা? হ্যাঁ, একই just আমি সাথে একটা আমি কথাই বলতে চাচ্ছি বিষয়গুলো যে নিয়ে। জি। অন্তর্বর্তী সরকারই হোক আর এই সরকারই হোক, আমার অন্তত আমার ধারণা অধ্যাপক রব্বানী একমত হবেন, যখন নিরাপত্তার অভাব হচ্ছে তখন নিরাপত্তার অভাব হচ্ছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, যেই সরকারই ক্ষমতায় থাকুক। সুতরাং সেই অর্থে যদি আপনাদের যদি অসুবিধা হয়, বিশেষ করে উনি বারবার বলছেন যে প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, উনি চেষ্টা করেছেন, অবশ্যই হয়তো করেছেন, কিন্তু আমরা আসলে কি দেখেছি? যে আমরা দেখেছি নারীর বিরুদ্ধে যে ভয়ঙ্কর সাইবার বুলিং হয়েছে, যা আসলে আমাদের এই অভ্যুত্থানের সবচেয়ে সামনে থাকা নারীদের বিরুদ্ধে হয়েছে, আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলে থাকা নারীদের বিরুদ্ধে হয়েছে। এগুলোর দায় দায়িত্ব তো নিতে হবে। আমার বিরুদ্ধে হয়েছে, এগুলোর দায় দায়িত্ব তো নিতে হবে। আমি তো গিয়ে কোথাও কোনো সুবিচার পাইনি, আমি তো জিডি করেছি, আমি তো বিভিন্ন ব্যক্তিকে জানিয়েছি, নানান, কোথাও তো কোনো সুবিচার পাওয়া যায়নি। হয়তো আমার বয়স হয়ে গেছে দেখে আমি এগুলো পাত্তা দিলাম না, কিন্তু আপনাদের বয়সী নারীদের মধ্যে এই যে একটা ভয়ঙ্কর ইনসিকিউরিটি তৈরি হয়েছে যে আমি পলিটিক্যালি অ্যাক্টিভ থাকবো না, আমি কথা বলবো না, এই যে এই সাইলেন্সিংয়ের দায় তো নিতে হবে। কারণ ওনার আমলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে, শাহবাগ থানার ভেতর থেকে একজন যিনি অপরাধী, যৌন নিপীড়নকারী,
তাকে ছাড়িয়ে নিয়ে গলায় ফুলের মালা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এইটার দায় তো নিতে হবে। এটার বিরুদ্ধে যে ওনারা কোনো ব্যবস্থা নেননি এটা তো পরিষ্কার, এবং সেই ব্যবস্থা না নেওয়ার দায়টা, সেই ব্যর্থতাটা আমাদের নিতে হবে। ঠিক একইভাবে এখন যে কোনো নারী নির্যাতনের ঘটনা হবে, এখন যে কোনো চাঁদাবাজির ঘটনা হবে, সেগুলোর ক্ষেত্রেও ব্যবস্থা এখনকার সরকারকেই নিতে হবে। না নিলে আমরা অবশ্যই এখনকার সরকারকে বলবো, সেটা বলছিও। তার সাথে আরেকটু যুক্ত করে দিই, আপনি গণভোটের কথা বলেছেন, কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার একদম নির্বাচনের 2 দিন আগে একটা চুক্তি করে গেছেন মার্কিন সরকারের সাথে, এবং সেই চুক্তির ভয়াবহ বিপদের দিক নিয়েও আমরা এখনও কিন্তু আমাদের এখনকার সংসদেও কোনো আলোচনা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় যে ওই যে আপনি জিজ্ঞেস করেছেন যে প্রাপ্তির খাতায় কি আছে, খুব কম জিনিসপত্র আছে। তার মধ্যে একটা হতে পারতো গণভোট। এখন ধরেন আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে আমি তারপর আপনার পরের প্রশ্নে চলে যাই। আমার কাছে মনে হয় গণভোটে যাবার আগে আমরা যে বিশাল একটা ঐকমত্য কমিশনের প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি, সেখানে রাজনৈতিক দলগুলো এদেরকেও একটু কাঠগড়ায় তুলতে হবে। কারণ তারা যে আচরণটা করেছেন বাংলাদেশের নারীদের সাথে স্পেশালি, সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। শুরুই করা হয়েছিল, যদিও কিনা নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাব, সেখানে 50% আসন নারীদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। 30% থেকে শুরু হয়েছে, বলা হয়েছিল, জনপরিচয় 30% ছিল, ঐকমত্য কমিশনে আলোচনা শুরু হয়েছে 15% দিয়ে, সেটা থেকেছে এসে 5%-এ, যেটা এখনও কিন্তু গণভোটের ওখানে আছে। কিন্তু একটি রাজনৈতিক দলও দেখাতে পারবেন না যারা 5% নমিনেশন দিয়েছিল 26-এর 12 ফেব্রুয়ারি ইলেকশনে। সো গণভোট হওয়ার অনেক আগে থেকেই, মানে এই প্রক্রিয়ার মধ্যে যারা ছিলেন, যারা মিলে এই গণভোটের পুরো জিনিসটা তৈরি করেছেন, তারাই কেউ তাদের দেয়া কথা, গণভোট তো অনেক পরের কথা, সেই কথা রাখেন নাই। সুতরাং আপনারা রাজনৈতিক দলগুলোকেও সেই প্রশ্নটা করবেন বটে যে কেন তারা রাখেননি। আচ্ছা, শিক্ষার্থীদের কাছে ফিরতে চাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি। আর আরেকটা ব্যাপার হলো, মরহুম ম্যাডাম জিয়া যখন জীবিত ছিল, তখন কিন্তু উনি একবার বলে গেছিল যে এই দেশের আপামার জনতাই 72-এর সংবিধানকে একদিন ছুঁড়ে ফেলে দিবে। তো স্যার যেটা বললেন যে 5ই আগস্টের পরে 71-এর চেতনা দিয়ে এটা হয়েছে। এখন 72-এর সংবিধান আর 71 এটা হুবহু এক কিনা, এটা যদি স্যার একটু ক্লিয়ারিটিটা দিতেন। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। দেখুন, সংবিধান এমন একটা বিষয়, পৃথিবীতে একটাও সংবিধান পাবেন না যেখানে অ্যামেন্ডমেন্টের কোনো ব্যবস্থা নাই। সংবিধান হচ্ছে একটা লিভিং একটা ব্যাপার। কেমন সময়ের পরিবর্তনের সাথে সাথে, মানুষের চাহিদা পরিবর্তনের সাথে সাথে, সমাজ পরিবর্তনের সাথে সাথে সংবিধান কী হবে, পরিবর্তিত হবে। মানুষের জন্য সংবিধান, একটা বিষয় মাথায় রাখবেন, সংবিধান কার জন্য? মানুষের জন্য, মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য। ফলে অবশ্যই, কেন নয়, সংবিধান অবশ্যই সংশোধন হবে মানুষের প্রয়োজনে। এবং আমি 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সম্ভবত ডেইলি স্টার একটা রাউন্ড টেবিল করেছিল সংবিধান নিয়ে। তখন আমি বলেছিলাম যে দেখুন, আপনারা সংবিধান সংস্কার করতে চান, কি করবেন, কি যুক্ত করবেন, জান না আমাদের সন্তানরা সারা বাংলাদেশের দেয়ালে যা লিখেছে ওগুলো নিয়ে আসুন, আপনারা পেয়ে যাবেন এই সংবিধানে কি পরিবর্তন করার প্রয়োজন আছে। কেমন ফলে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা সবসময় থাকবে, এটা অবশ্যই আমি সমর্থন করি। আমাদের চাহিদা অনুযায়ী সংবিধান কিন্তু সংবিধান আর মুক্তিযুদ্ধ দুটো তো আলাদা জিনিস। ফলে সংবিধান 72-এর সংবিধান থাকতে হবে এটা আমরা কখনোই বলিনি। সংবিধান অবশ্যই সংশোধন হবে মানুষের প্রয়োজনের স্বার্থে। আমি আপনাদের কাছে আরও একবার চলে যেতে চাই, আমাদের শিক্ষার্থীরা প্রশ্ন করবেন। জি, আমার হাতের ডান পাশে মাইক্রোফোনটা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সদরুল আমিন, কুমিল্লা থেকে এসেছি। জুলাই গণ অভ্যুত্থান বাংলার বুকে সবসময় নেমে আসবে না, তা 1000 বছর পরে বা অনেক বছর পরে আসবে। সেই ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থান ছিল যে বাংলার সাধারণ মানুষের আপামর জনতার চাওয়ার ভিত্তিতে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। কিন্তু এই গণ অভ্যুত্থানে আপামর মানুষের চাওয়াই ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকার, এই সকল কিছু সমগ্রই এই অভ্যুত্থান ঘটিত। কিন্তু আমি যেহেতু একদম গ্রামের ছেলে, গ্রামের একটি যে উদাহরণ যদি দিতে চাই, যে আমাদের প্রতিটা ফ্যামিলির মামিরা যেমন হয় যে মামাদের সামনে একরকম কিংবা মামার পিছনে একরকম, এই যে ডুয়েল ফেস কারেন্সিটা, সেটা আমরা বর্তমান সময় দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন মহলের উপর তারা যখন জনসম্মুখে আসে কিংবা মাইক স্টেজে ওঠে, তখন তারা বিভিন্ন বড় বড় কথা, আমি দেশের জন্য এই করব, বিভিন্ন কিছু করব, মানে এমন কথা বলে পুরো একটা কালচারকে একদিকে ধাবিত করে। কিন্তু আমরা এই মহান গণ অভ্যুত্থানের পরে, এই জাতীয় সংসদ, জাতীয় নির্বাচন, গণ অভ্যুত্থানের পরে আমরা যে সংসদ পেয়েছি, এই সংসদে আমরা দেখতে পাই যে আমাদের এমপিদের কথা বাদই দিলাম, আমাদের মন্ত্রীরা
তারা যেই কথা দিয়েছিল নির্বাচনের পূর্ববর্তী সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আজ এই মহান সংসদে দাঁড়িয়ে তারা নির্দ্বিধায় বলে দিচ্ছে যে আমরা নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা এই প্রতিশ্রুতিটা দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি যে আমাদের এই রাজনৈতিক কালচার কিংবা আমাদের সংসদীয় নর্ম কি এরকমই হয়ে গেছিল যে আমরা শুধু জনগণকেই বিভিন্নভাবে, আমাদের প্রত্যন্ত এলাকার জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে প্রলোভন দেখিয়ে আমার ভোটটা নেওয়ার পরে আমি আমার সংসদে যাব, আমি আমার ব্যক্তি আমার দলের চাহিদা হাসিল করব। কিন্তু আজ যেই এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এই গণঅভ্যুত্থান যেই জন্য সংগঠিত হয়েছিল তাকে আমরা আজ বাঙালি জাতিকে কখনো ফিরে পাবে না। আমি যদি বলতে চাই যে আমাদের কি সেই যে ওই দিকেই ফিরে যেতে হবে যে আমরা কি আমরা বোধহয় বুঝতে পেরেছি ওনার বক্তব্যটা। মানে এখানে একজন জনপ্রতিনিধি, তিনি নির্বাচনী ইশতেহারে নানা প্রতিশ্রুতি দেন জনগণকে, তাই তো? তো সেখান থেকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা নির্বাচিত সরকারের সময় প্রশ্ন তো এরকম। আচ্ছা, উত্তর নিব। না, এটাই তো বিষয়। আমি আপনার সাথে একমত, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চেয়েছিলাম, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা সেই পুরনো রাজনৈতিক ব্যবস্থার মাঝেই ঘুরপাক খাচ্ছি। আচ্ছা, এটা একটু ছোট করে উত্তরটা একটু নেই বা আপনাদের একটু প্রতিক্রিয়াও জানতে চাই। ডক্টর সামিনুল লুৎফর, মানে এটা কি আবার কি মনে হচ্ছে যে ঘুরপাক খেয়ে একই জায়গায় আসছে বা এরকম কি আপনি মনে আমি করেন? শুরুতে ওরকম বলেছিলাম, হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন হয়নি। যে কারণে আমি একটু আগে বলেছিলাম না যে ঐকমত্য কমিশনের পুরো খেলাটা এটা খেলা লেগেছে, বিকজ এটা আমাদের সংস্কৃতির সাথে যায়নি। কিন্তু একটা মনে হয়েছে যে এটা একটা আয়োজন করে একটা খেলা হচ্ছে, সবাই জানে যেগুলো কোনো কিছুই টিকবে না, এবং তাই কিন্তু হয়েছে। ওনারা এখন সংসদে এসে বলছেন চাপে পড়ে করেছি, এটা করেছি, জিতার জন্য করেছি, কিন্তু তার মানে আসলে জনগণকে বোকা বানিয়ে রাখার যে রাজনৈতিক সংস্কৃতি আগেও ছিল সেটা এখনো রয়ে গেছে। কিন্তু আমরা আশা করেছিলাম এই শিক্ষার্থীরা যেরকম ভাবে একটা অ্যাকাউন্টেবল করে তুলেছিল, একটা কমপ্লিটলি আনডেমোক্রেটিক গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করে তোলার সাহস দেখিয়েছিল, আমরা ভেবেছিলাম ওই দেখে বোধহয় ওনারা নিজেরাও যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন বন্দোবস্তও তো একই রকম লাগছে দেখতে, ওটাও তো আর খুব এনাদের থেকে আলাদা লাগছে না। আচ্ছা, আমি একটু ধরিয়ে দিই যে এখানে যেমন নতুন সরকার আসার সময় তারাও ইশতেহারে উল্লেখ করেছে এবং পরবর্তীতে সংসদেও দেখা গেছে প্রধানমন্ত্রী যেমন এটাও বলেছেন যে জাতীয় ঐক্য বরং তারা চান, এটা প্রতিহিংসার রাজনীতি তারা বিশ্বাস করেন না, অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির ব্যাপারে কথা উঠে এসেছে। আমরা এখন সংসদেও দেখছি যে তারা মন্তব্য করছেন, জুলাইকেও তারা ধারণ করেন বলে বলছেন, এবং একই সাথে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে বা তাদের নাম শ্রদ্ধা ভরে উল্লেখ করতেও দেখা গেছে। এই অবস্থায় এই যে রাজনৈতিক দল ক্ষমতায় এসছে এবং দেশ পরিচালনা করছে, সেই জায়গায় অর্জনের পাল্লা হয়তো মানে 100 ভাগ হয়নি, কিন্তু একেবারেই অর্জন হয়নি কি বলবেন, নাকি যদি সেটাও হয়ে থাকে কতটুকু দেখেন? একটু সংক্ষেপে, তারপরে আমি প্রশ্নগুলো নিব। প্রথমত আমি আগেই বলেছি এই অল্প সময়ে এখন এই সরকারকে মূল্যায়ন করা যাবে না, তবে সরকারের কিছু জেস্চার, কিছু বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের প্রধানমন্ত্রী যিনি আছেন তার কিছু বিষয় আশান্বিত হই, আশ্বস্ত হই। আমি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে 24-এ এই গণঅভ্যুত্থানে আমি যখন আমার জায়গা থেকে শিক্ষক হিসেবে যখন রাস্তায় নেমেছিলাম, তখন আপনাদের জন্য, আপনারা যারা এখন উনি বলেছেন আহত হয়েছেন, আপনাদের জন্য রাস্তায় নেমেছিলাম। ফলে আমার কাছে গুরুত্বপূর্ণ আপনাদের কর্মকাণ্ড। এই পুরনো দলগুলো তারা ওই পুরনো রাজনৈতিক বৃত্তেই থাকবে, এটা আমি আগের থেকেই জানি। তারা খুব বেশি পরিবর্তন করবে এই প্রত্যাশা আমার কখনই ছিল না। আমার প্রত্যাশা ছিল আপনাদের কাছে, ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এদেশের মানুষ শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আহ্বানে কিন্তু 24-এ রাস্তায় নেমেছিল। কোনো রাজনৈতিক দল কিন্তু আপনার জনসাধারণকে 15 বছর লড়াই করে রাস্তায় নামাতে পারেনি। কেন? এর একটা দীর্ঘ ইতিহাস আছে। আপনারা 52-তে ফিরে যান, 69-এ ফিরে যান, 71-এ ফিরে যান, 90-এ ফিরে যান, এদেশের মানুষ আস্থা রেখেছে আমাদের ছাত্রদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি। 24-এ আমরাও রেখেছিলাম। ফলে 24 পরবর্তী যে কোনো পরিবর্তন আমি চেয়েছিলাম ছাত্রদের হাত দিয়ে হবে, শিক্ষার্থীদের হাত দিয়ে হবে। সেই আপনাদের শিক্ষার্থীরাও তো একটা নতুন দল গঠন করেছে। তারা কী ধরনের বন্দোবস্তের মাঝ দিয়ে যাচ্ছে? তারাও তো সেই পুরনো বন্দোবস্তের মাঝেই আছে। নতুন একটা দল হয়তো বাংলাদেশ পেয়েছে, কিন্তু বন্দোবস্ত পুরনোটাই আছে। তাদের প্র্যাকটিসের মাঝে আমি ব্যক্তিগতভাবে, ক্ষমা করবেন, হয়তো আমি মেবি আই এম রং, কিন্তু আমি এই নতুন যেই দলটি ছাত্ররা করেছে, শিক্ষার্থীরা করেছে, 24-এর নেতৃত্বের হাত দিয়ে যে দলটি হয়েছে, তাদের যে রাজনৈতিক কর্মসূচি, তাদের যে কর্মকাণ্ড, তার মধ্য দিয়েও আমি নতুন কিছু দেখছি না, ওই পুরনো বন্দোবস্তের মাঝেই আছে। ফলে ইয়েস, আমাদের রাজনৈতিক দলগুলোকে, আপনাদের এই ভয়েসগুলো থাকবে, ফলে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মাঝে আনতে হবে, সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক বা অন্য কোনো দলে থাকুক।
রাজনৈতিক দলগুলোর মাঝে গণতন্ত্রের চর্চাটা খুব জরুরি এবং রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মুখোমুখি রাখতে হবে। জি। সেই লড়াইটা আপনারা কতদিন করবেন সেটা একটা দেখার বিষয়। স্যার একটা শিক্ষার্থীদের কাছে প্রশ্ন চলে ছিল। যেতে চাই। জি, আমি আরেকজনের কাছ থেকে প্রশ্ন নিই। জি, আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম। আমি জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির একজন যোদ্ধা, গুলিবিদ্ধ হয়েছি। আমার সবচেয়ে বেদনাদায়ক একটি বিষয়, আমার সঙ্গে আমার সহযোদ্ধা, আমার বন্ধুকে আমি হারিয়েছি, উনি শাহাদাত বরণ করছে। আমার প্রশ্নটা হলো ছাড়ের কাছে যে আমাদের স্বৈরাচার যিনি ছিলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি চীন থেকে কিছুদিন আন্দোলনের সময়ের কিছুদিন আগে চীন থেকে এসে তিনি বললেন, বিভিন্ন রাজাকারের তকমা দিলেন। তারপরে তিনি এর আগে একটা কনফারেন্সে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আমরা মূলত এই কথাগুলো যখন শুনি তখন আমরা চাই ওখান থেকে আমরা ওই 400 কোটি টাকা থেকে ওখান থেকে আমরা শোধরাবো, একদম ওটা জিরোতে নামিয়ে আসবো। কিন্তু যখন গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করলো, পঙ্গুত্ব বরণ করলো, আমরা চাই যে একটা নতুন সমাজ, নতুন দেশ। কিন্তু সে জায়গায় একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার একজন ছিলেন, যিনি উপদেষ্টা ছিলেন, আসিফ মাহমুদ, তার একজন উপদেষ্টা, তিনি আবার শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন। কিন্তু আমরা চাইছি যে ওই 400 কোটি টাকা থেকে নিচে আনবো, তিনি 400 কোটি টাকার উপরে গেলেন। বিষয়টাই হোয়াট ইজ দেয়ার, কি মানে বুঝলাম না এগুলা। তারপরে আবার আমার ম্যামের কাছে একটা প্রশ্ন, যে কোনো আন্দোলন হইলেই সবাই রাজু ভাস্কর্যে যাইতে বলে, আমরা সবাই রাজু ভাস্কর্যে যাই, ওটা আমাদের একটা আবেগের জায়গা। কিন্তু কিছুদিন আগে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, তখনকার পেজ ব্রিফিংয়ে জানাই দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ প্রবেশ নিষেধ, রাজুতে কেউ আসতে পারবে না। কিন্তু আন্দোলনের সময় সবাই আমাদের রাজুতে ডাকে ভালো কাজে বা ভালো আনন্দে, বা আমাদের আমরা তো ছাত্র, আমরা খেলাধুলা পছন্দ করি, কিন্তু তখন আমাদের ওখানে যাইতে নিষেধ করলো। বিষয়টা আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা একটু ডক্টর সামিনুল হক আপনার কাছে যাই। প্রথমটা মনে হয় উনি তিনটার মন্তব্য দিয়েছেন, ওটা প্রশ্ন ছিল, একটু বলবেন, তারপরে আমি প্রশ্নগুলোতে আসছি। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। দরকার হলে রাজুতে সবাইকে যেতে বলে, আর যখন তাদের দরকার থাকে না তখন খালি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আটকে ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত বের করে দাও। এই যে বহিরাগত নিয়ে একটা রাজনীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়, এই রাজনীতিগুলোকে আমি খুব কঠিনভাবে সমালোচনার মধ্যে রাখতে চাই। কারণ বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা, মুক্ত স্পেস, এখানে যে কারো আসতে পারার কথা। যেহেতু বাংলাদেশের মতো দেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সর্বজনীন বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরিই হয় হচ্ছে জনগণের করের টাকা থেকে, চলেই সেই টাকা দিয়ে। সুতরাং আমরা যারা বেতন পাই, আমি বা রব্বানী স্যার, আমরা সবাই কিন্তু আপনাদের জনগণের করের টাকার বেতনভুক্ত কর্মচারী। সুতরাং সেই অর্থে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের স্পেসগুলো বিভিন্ন তর্কের জন্য, বিভিন্ন কাজের জন্য অবশ্যই ওপেন থাকা উচিত। কিন্তু এটাও সত্যি যে আমাদের বিশ্ববিদ্যালয়টা এমন একটা জায়গায় এবং এমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা স্থানিকতা এই বিশ্ববিদ্যালয়টাতে আছে যে এখানে আসলে সবাই আসতে চায়। সবার সব কথাটা বলার একমাত্র জায়গা হচ্ছে শহীদ মিনার, রাজু অথবা শাহবাগ। তার ফলে প্রচুর ভিড় হয়, যে কারণে আমি আজকে আসতে দেরি হয়ে গেল। তো এই যে ভিড় থেকে বাঁচার জন্য ওই এলাকার বাসিন্দারা মানুষজনকে এইসব আটকাতে চান। আমি এইসব আটকাটকির একটু বিপক্ষের লোক, সেজন্য অনেক গালাগালিও খাই, নানান আমার নিজের শিক্ষার্থীদের কাছ থেকেই খাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে রাজু ভাস্কর্যে দাঁড়ানোর যে সংস্কৃতি, কিংবা শাহবাগ বা শহীদ মিনারে দাঁড়ানোর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এটাকে চট করে আজকে বললেই কালকে বন্ধ করা যাবে না, কারণ যে কেউ তার দাবি নিয়ে কিন্তু ওই ইউকেতেও ট্রাফালগার স্কোয়ারে গিয়েই দাঁড়িয়ে থাকে। সেখানে কিন্তু আলাদা একটা জায়গা তৈরি করে ওখানে গিয়ে দাঁড়াবে, সেটা আসলে সংস্কৃতির মধ্যে নাই, আমাদেরও নাই। সে কারণে বিশ্ববিদ্যালয়কেও একটা অর্গানিক ওয়ে বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে কিন্তু মানুষকে আটকে দিয়ে না। কিন্তু এখানে বোধহয় সর্বশেষ আমি একটা কথা অ্যাড করতে চাই, যেহেতু আমাদের অভিজ্ঞতাগুলো এগুলো বলে, যেমন 2000 সালের 31 ডিসেম্বর নাইট উদযাপন, কিংবা পরবর্তীতে আরও অনেক সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বাইরের লোকরা অনেক সময় আসেন, যেখানে নানা কারণে নানাভাবে বাইরের লোক দিয়ে ভেতরের লোক দিয়ে
নারী হেনস্থা কিংবা এই জাতীয় ঘটনা ঘটতে আমরা দেখেছি, এবং সেই ঘটনাগুলোকে যেন আমরা না দেখি। তাহলে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরেরও যে শিক্ষার্থীরা যে এক ধরনের অভিযোগ করেন যে বহিরাগতরা আসলেই তাদের নিরাপত্তার অভাব হচ্ছে, যদিও কিনা প্রথম যে ঘটনাটি উল্লেখ করেছি সেখানে পারপেট্রেটররা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং রিসেন্টলি আরেকটা যে ঘটনা মেনশন করলাম যে তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ফজলুল হক হলের ভেতরে, তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সুতরাং বহিরাগতরা আসলেই শুধু ঝামেলা হয়, এইটাও একটা মানে খুব একটা টেনেবল যুক্তি না। আমি আপনার সাথে একদমই একমত যে শুধু প্রয়োজনের সময় রাজুতে ডাকবে আর খেলার সময় দেখতে বাধা সৃষ্টি করবে, এটা একেবারেই ঠিক না। তবুও সিকিউরিটিকে যতটুকু মাথায় রাখা যায় যাতে আমাদের সিকিউরিটিটা ঠিক থাকে, এটা ভেবেও সবার মানে অ্যাক্সেস ওপেন থাকা উচিত, এটা আমার মনে হয়। ভাস্কর্যকে কেন্দ্র করে যেই মানে পলিটিক্যাল সিচুয়েশনটা বা এই যে সংস্কৃতিটা আমাদের মধ্যে রয়েছে, এটা কি পরিবর্তন করা উচিত? আপনি কি মনে করেন? এবং যদি উচিত হয় সেটার প্রসেসটা কি, ওয়েটা কি একটু বলে যাবেন প্লিজ। মানে সংস্কৃতির পরিবর্তন কি যে শুধু কেন্দ্রিকতার জায়গাটা? আচ্ছা, হ্যাঁ, মানে আমার মনে হয় যে বিভিন্ন সেটা যেমন হয়েছে সারা বাংলাদেশেও তো হয়েছে, সারা বাংলাদেশেই তো হয়েছে। সুতরাং ধরেন এই যে রামপুরায় বা আফতাবনগরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, এগুলো কি নতুন স্থানিকতা তো উপহার দেয়নি আমাদেরকে? এটা তো 24-এর গণ অভ্যুত্থানই আমাদেরকে উপহার দিয়েছে। সেই জায়গাগুলোকে আমরা ভুলে না যাই, আমরা উত্তরা, আমরা যাত্রাবাড়ি, এই স্পটগুলোকে যেন ভুলে না যাই। আমাদের যে কোনো দাবি দাওয়া নিয়ে আমাদের সবসময় রাজুতেই আসতে হবে, কারণ কি ওই যে ওইখানে মিডিয়ার অ্যাটেনশন আছে, ওটা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, সেই কারণে মিডিয়া ওখানে গেলে চট করে ধরে ফেলা যায়, সেই একটা মানে তাড়না কাজ করে বলে আমার মনে হয়। তবে তরুণরা কিন্তু অনেক কিছু বদলাতে পারে। আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে যদি মাইলস্টোন চত্বরে দাঁড়াতে থাকেন, তাহলে দেখবেন ওইখানে ধীরে ধীরে ওই জায়গাটা তৈরি হয়েছে। এইভাবেই বোধহয় স্থানিকতা বদলানো যায়, এবং সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন অলরেডি। আপনারা শুধু ওই রাস্তাটা ধরে রাখলেই আমরা আপনাদের পিছে পিছে ওইখানে চলে যাব। আমি একটু আর নতুন কারো কাছে কয়েকজন হাত তুলেছেন, তাদের কাছে একটু প্রশ্ন নিব, তারপরে সময় পেলে আমি আসছি। আর একটু সংক্ষেপে 2-3টা প্রশ্ন নিতে চাই একসাথে আমরা আয়োজন। আসসালামু আলাইকুম, আমি অর্ণব ব্যাপারী। উপস্থাপনার শুরুতে আপনি বললেন যে যে আমাদের জুলাইয়ের আবেগ সেটা ফেলে দেওয়ার কথা, ঝেড়ে ফেলার কথা। আমি এখনো যখন রাতে ঘুমাইতে যাই, আমার বন্ধুর চেহারা আমার ভাসে। সে আবেগ ঝেড়ে ফেলার কথা কেউ বলেনি বোধহয়, মানে আমি আপনার সাথে একটু যোগ করে দিচ্ছি। আবেগ ঝেড়ে ফেলার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আবেগকে রেখেও পেছনে ফিরে তাকিয়ে আসলে প্রাপ্তির খাতাটা একটু মেলানো আর কি। এটা ঠিক আছে, মাই মিস্টেক। তবে আমার কোশ্চেনটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার আসছিল, এখন নতুন সরকার আসছে। আমাদের এখন নবম দশম শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা আছে, সেখানে এখন পর্যন্ত ৭১কে যেভাবে তুলে ধরা হয়েছে তার ধারের কাছেও কিন্তু জুলাইকে তুলে ধরা হয়নি। তো আমার প্রশ্ন, আমি যেভাবে ৭১কে ধারণ করতেছি, আজ থেকে 10 বছর পর আমার বয়সী যে ছেলেটা আসবে বা মেয়েটা আসবে, সে কি একইভাবে ৭১কে ধারণ করতে পারবে? আর যদি না পারে, তাহলে তো আমাদের ৭১টা ব্যর্থ, আমাদের যে 24-এর আন্দোলন এটা তো ব্যর্থ হয়েছে। আপনাদের মন্তব্যটা আমি জানতে চাই। একটু স্যারের কাছে যাব, তার আগে একটু ছোট করে 2টা প্রশ্ন কি পেতে পারি সংক্ষেপে? মানে আমি যেহেতু আয়োজন আমার শেষের দিকে, আমি একটু প্রশ্নগুলো নিতে চাই। জি, আপনি। জুলাই গণঅভ্যুত্থানের পরে শুনেছি নতুন বন্দোবস্তের কথা। প্রক্ষান্তরে দেখেছি 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা, সেটা পরবর্তীতে 2024-এর গণঅভ্যুত্থান, তারপরে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমরা কি এখন পর্যন্ত 2 বছর হয়ে গেছে, আরও বেশি সময় হয়ে গেছে, সেই আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হচ্ছে কিনা? এটার সাথে আরেকটু কোট করতে চাই যে ফেসিস্ট আমলে যেরকম যে সাগররণী হত্যা মামলার তদন্তের রায় বারবার হচ্ছে গিয়ে পিছানো হয়েছে, তদন্ত রিপোর্ট জমা হয় নাই, ঠিক একই রকম দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার যে তদন্ত, সেটা বারবার পিছানো হচ্ছে। তো এই যে প্রসেসটা আগের মতোই মনে হচ্ছে সব কিছু। তো সেক্ষেত্রে আপনাদের মতামত কি, যে আমরা কি আদৌ কি নতুন বন্দোবস্তের দিকে যেতে পারছি কিনা? আচ্ছা, এই দুটা একটু উত্তরগুলো নিয়ে নেই। প্রথম কথা হচ্ছে যে ৭১-এ যেরকম অবস্থান পেয়েছে বা পাঠ্যপুস্তকে এসছে, 24 সেভাবে পাননি বলে আমাদের শিক্ষার্থী মনে করছেন, সেই ব্যাপারে কি বলবেন স্যার? দেখুন, আমি ইতিহাসের ছাত্র, ফলে প্রসঙ্গটা আমার সাথে খুবই সম্পর্কিত। আমার একটা পর্যবেক্ষণ হচ্ছে, ইতিহাসকে যখন একটা মানে বিশেষ উদ্দেশ্যে ইতিহাস নির্মাণ করা হয়, তখন সেটা ইতিহাসের যে আপনার বস্তুনিষ্ঠতা সেটা হারিয়ে ফেলে। আমাদের ৭১-এর ইতিহাস এখনও সত্যিকার ইতিহাস হয়ে ওঠে নাই। ৭১-এর ইতিহাস বলতে যে বয়ানগুলো আমাদের হাতে, কোনো না কোনো রাজনৈতিক দলের বয়ান, কেমন নামগুলো না বলি, এবং দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের বয়ান আমাদের ৭১ নিয়ে একেবারেই বিপরীতমুখী বয়ান, কেমন। ফলে 24 অবশ্যই 24 একটা অনেক গুরুত্বপূর্ণ
বিষয়। 24 অবশ্যই 24কে যদি কেউ ইতিহাসে নাও লিখে তবুও 24 ইতিহাসে থাকবে। ইতিহাসই 24কে বাঁচিয়ে রাখবে। কাউরে কোনো রাজনৈতিক দলকে কোনো সরকারকে এই দায়িত্ব নেওয়ারও দরকার পড়বে না, কেমন? এমনি ইতিহাস থাকবে। তবে অবশ্যই আপনি যে দাবিটি তুলছেন সেটা সরকারের উচিত এই 24-এর গণঅভ্যুত্থানের যেই ইতিহাসটা সেটাকে নির্মাণ করা এবং সেটাকে যথাযোগ্য মর্যাদায় যেখানে জায়গা প্রতিষ্ঠিত করা বা জায়গা নিশ্চিত দেওয়া, করা, সেই দাবিটা আমাদের, আপনার মতো আমিও সেই দাবিটা রাখবো। আরেকটি প্রশ্ন বোধহয় ছিল ওটা প্রশ্নটা ছিল হচ্ছে যে নতুন যে বন্দোবস্তর কথা বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, মানে রাজনৈতিক হাদির উনি যেটা বিচার- প্রশ্ন হাদির করেছেন। বিচারের এবং কথা। Right, এবং দেখুন- শরীফ ওসমান হাদির হত্যার বিচার, দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাংবাদিক দম্পতি সাগররুনি। সাগররুনি, আমি জানি না কত শতবার এটার শুনানি পিছানো 183 হয়েছে। something, হ্যাঁ। আমরা সেই পুরনো সংস্কৃতির মাঝে আছি। দিনে দুপুরে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড হয়। দেখুন, অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে। আমি সেটাই বলছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে, এখনও ঘটছে। নির্বাচিত সরকার আসার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড চলছে। ফলে আমি মনে করি যখন যেই সরকার আছে, যে সরকার চলে গেছে অন্তর্বর্তীকালীন, তারা চলে গেছে, বাট ইতিহাসের কাঠগড়ায় তারা থাকবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, এটুকু মাথায় রাখবেন। ফলে বর্তমান সরকারের উচিত হবে এই অন্তর্বর্তী সরকারের সময়কালীন সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং বর্তমানে যা হয়েছে তার সবগুলোর দ্রুততম সময়ে তদন্ত কাজ শেষ করে বিচার কার্য সম্পন্ন করা। কারণ জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আপনি বিচার কাজ দীর্ঘায়িত করবেন মানে হচ্ছে আপনি অবিচার প্রতিষ্ঠা করছেন। ফলে সরকারের কাছে আমাদের এই আলোচনা থেকে এই মেসেজটাই থাকবে, সকল হত্যাকাণ্ডের, সকল অপরাধের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার দ্রুততার সাথে সম্পন্ন করার একটা দাবি আমাদের থাকবে। ডক্টর সামিনা লুৎফা। আমি জাস্ট একটু ওনার প্রশ্নের উত্তরটা দেই। যেই বইটা এখন রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, যেহেতু আমি ওই সময় 24-এর অগাস্ট মাসের শেষের দিকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা সামাজিক বিজ্ঞানের বইগুলোর যে গ্রুপটা, যে এক্সপার্ট গ্রুপ ছিল, সেই এক্সপার্ট গ্রুপে আমি ছিলাম। তো সেখানে ওই বিষয়গুলো আমরা সংযোজন করেছি, কিন্তু সেটা তো ছিলই না, তাই না? আগে একদম অন্য বই ছিল, কারণ বইটা মূলত যারা ড্রাফট করেছেন সেটা 2012 সালের। 2012 সালে তো আর জুলাই 24 ছিল না, সুতরাং জুলাই 24-এর যে অংশটুকু ওখানে যুক্ত করা হয়েছে সেটাও 24-এর পরেই যুক্ত হয়েছে। কিন্তু এখানে আমার একটা কথা, সেই কথাটা হচ্ছে কন্টেন্ট হিস্টোরিয়ানরা বুঝবেন যে কোন কন্টেন্টটা ঠিক, কাকে কতটুকু দিতে হবে, কার ক্রেডিটের পিছনে কতটুকু ঐতিহাসিক তথ্য প্রমাণ আছে। কিন্তু এডুকেশন স্পেশালিস্ট যারা শিক্ষা বিষয়ক গবেষণা করেন তারা কিন্তু একমাত্র বলতে পারবেন কোন বয়সের শিক্ষার্থীদের জন্য কতটুকু কন্টেন্ট রেলেভেন্ট, কতটুকু কন্টেন্ট ঠিক। এই জায়গাটাতে আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে এনসিটিভিতে, আমার কাছে মনে হয়েছে। এনসিটিভির মূল যে পরিচালনা রয়েছে সেখানে এই শিক্ষা বিষয়ক গবেষকদের সংখ্যা অনেক কম, এবং এই যে 57 জনের যে টিমটা কাজ করেছিল অগাস্ট সেপ্টেম্বর মাসে, সেই টিমের মধ্যেও কিন্তু ওই অর্থে শিক্ষা গবেষকরা ছিলেন না। তাদের মূল কোঅর্ডিনেশন কমিটিতেও শিক্ষা গবেষকরা ছিলেন না। কারণ আমি বা স্যার আমরা আমাদের কন্টেন্ট নিয়ে কথা বলতে পারি, কিন্তু কোন কন্টেন্ট কোন বয়সের বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য পারফেক্ট ফিট করে সেইটা জানার জন্য কিন্তু একজন শিক্ষা বিষয়ক গবেষক দরকার। সুতরাং একদম ছোট বাচ্চাদেরকে, যেমন এই ভায়োলেন্ট ইনসিডেন্ট যে মাত্র কয়েকদিন আগে হয়েছে, যেটা আপনি বলছেন যে ঘুমাতে পারেন না, এই ট্রমা দেয়ার যে যথার্থতা, যৌক্তিকতা, এগুলো কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারবেন শিক্ষা গবেষকরা। সেই তাদেরকে যুক্ত করে তারপরে আসলে এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। অনেক উপদেষ্টাদেরকে সেই বিষয়ে জানিয়েছিলাম, কিন্তু আমি জানি না এখন আসলে কি অবস্থা আছে সেটা তো আমি বলতে পারি না। কিন্তু এই পুরো প্রসেসটার ভেতরে প্রত্যেককে তার ডিউ ক্রেডিট যা তারা ডিজার্ভ করেন সেই ডিউ ক্রেডিটটা দেওয়া উচিত, এবং সেটাই একমাত্র হিস্টোরিয়ান হিসেবে উনি যেহেতু যা বললেন আমি সেটার সাথে একমত হয়েই বলছি যে সেটাই একমাত্র আমাদের সকলের চাওয়া হওয়া উচিত। আমি একটু যুক্ত করি। জি নিশ্চয়ই। যেটা বলছেন প্রসঙ্গক্রমে বলছি, 2024 সালের জুলাই মাস থেকে তো আপনাদের আন্দোলন শুরু হলো, আমাদের আন্দোলন শুরু হলো, আর 29 জুন এতে রেকর্ড আছে এনসিটিভিতে কিন্তু ওই বইগুলোর মূল্যায়ন হয়েছিল। আমি একটা রিভিউ কমিটিতে ছিলাম, সিনিয়র হিসেবে মোটামুটি লিড দিয়েছি ওই 10ম শ্রেণীর ইতিহাস এবং সমাজবিজ্ঞান বইটা। আচ্ছা, সেটা যখন আমি 12 পৃষ্ঠা একটা রিপোর্ট নিয়ে গিয়েছিলাম, তৎকালীন সময়ের শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, 2 জন মন্ত্রী, তারপর আপনার বিভিন্ন ডিজি সবাই উপস্থিত ছিলেন। সেখানে আমি 11 পৃষ্ঠা একটা রিপোর্ট দিয়েছিলাম, দিয়ে দেখিয়েছিলাম যে ওখানে কী লেখা হয়েছে। মানে ইতিহাসের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, বাক্য গঠনের ঠিক নেই,
মানে কোনো গল্পের ঠিক নেই, কি দেওয়া হচ্ছে কোনো কিছু ঠিক নেই। আমার 11 পৃষ্ঠার একটা রিপোর্ট আমার কাছে এখনও আছে, আপনারা চাইলে আমি একটু দিতে পারি। এবং সেদিন কিন্তু তৎকালীন যে শিক্ষামন্ত্রী ওখানেই ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন যে এই বইটা নতুন করে লিখতে হবে, নতুন করে লিখতে হবে। এটা 2024 সালের 29 জুনের কথা বলছি, আপনারা খবর নিয়ে দেখবেন। ফলে ম্যাডাম যেটা বললেন, এনসিটিভিতে শেষ পর্যন্ত যখন যিনি ওই বইয়ের সম্পাদক ছিলেন, মন্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি কাকে দিয়ে লিখেছেন এগুলো। তিনি উত্তর দিচ্ছেন যে আমি তো ইতিহাসের কাউকে খুঁজেই পাই না, আমি একজনকে জোর করে বলে এইটুকু লিখে নিয়েছি। এই হচ্ছে এনসিটিভি। এনসিটিভিকে আমূল পরিবর্তন করতে আমি আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একজন শিক্ষক হিসেবে এই ছাত্ররা যখন সরকার গঠন করে সরকারে যায়, আমি একটা প্রয়োজনে 2-4 জন ছাত্র নেতার সাথে আলাপ করেছিলাম, সেটা হচ্ছে এই বইটা যেন ছাপা না হয়। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তৎকালীন সময় ছাত্রদের। আমি তাদেরকে আমার রিপোর্টটা পর্যন্ত দিয়েছিলাম, যে কারণ ওই বইগুলো ছাপার জন্য সম্ভবত 1700 কোটি টাকা বরাদ্দ ছিল। সম্ভবত ছাপা হয়নি, শেষ পর্যন্ত ছাপা হয় নাই। আমি ছাত্রদের রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা যাও এনসিটিভিতে যাও, এই বইটা ছাপানো বন্ধ করো। সো এনসিটিভি আমূল পরিবর্তন দরকার এনসিটিভি। আচ্ছা, বুঝতে পারছি। আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে রয়েছি, আর নতুন কারো কাছে একটা প্রশ্ন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম, আমি নাহিদা ইসলাম, শিক্ষার্থী তেজগাঁও কলেজ। ম্যামের কাছে আমার একটা প্রশ্ন, জুলাই আন্দোলন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কি ধরনের বার্তা রেখে গেছে? বার্তা রেখে গেছে যে কোনো অন্যায়কে সহ্য করতে হয় না, অন্যায়কে এত বড় হতে দিতে হয় না, যাতে এত প্রাণ যেতে হয় এই অন্যায়টাকে দূর করার জন্য। অন্যায় দেখলে সেটাকে প্রতিরোধ করতে হয়, সেটার প্রতিবাদ করতে হয়। সে কাজ যেই করুক না কেন, আপনার যত প্রিয় লোকই হোক না কেন, সেটা তাকে ঠিক কথাটা ঠিক সময়ে এটা বলার প্র্যাকটিস আপনাদের কাছ থেকে আমি শিখেছি। সুতরাং আপনারা আপনাদের এই মানে মানুষকে অ্যাকাউন্টেবল করা, তাকে জবাবদিহিতার মধ্যে রাখা, যে ক্ষমতায় আছে তাকে জবাবদিহিতার মধ্যে রাখা, এই জিনিসটা যদি প্র্যাকটিসে আপনাদের থেকে শেখা জিনিস আপনারা প্র্যাকটিসে রাখেন, তাহলেই আসলে অনেক কিছু তাহলেই হবে, তাহলেই জুলাই টিকে থাকবে। আমরা একটা লাইন যুক্ত করি, একটা লাইন যুক্ত করি। আরেকটা শিক্ষা দিয়েছে জুলাই, সেটা হচ্ছে পৃথিবীতে যা কিছু ভালো কিছু হয় সেগুলোতে নারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। একটা উদাহরণ দিই আপনাদের। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই রাতে কি নারকীয় হামলা হয়েছিল শিক্ষার্থীদের উপর। আমি ব্যক্তিগতভাবে আমার নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে পুলিশের সাথে কথা বলেছি, আপনারা গাড়ি নিয়ে আসুন। নারীদেরকে বলেছিলাম, আমার নারী শিক্ষার্থীদেরকে, তোমরা চলে যাও দয়া করে। নারী শিক্ষার্থীরা সেদিন বলেছিল যে আমাদের ভাইদেরকে একটাকেও রেখে আমরা এখান থেকে যাব না। ফলে এভাবেই জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে লড়াই করেছিল। কিন্তু আমরা 24-এর পরে কি দেখেছি, সেই নারীদেরকে কিন্তু রাস্তায় হেনস্থা করা হয়েছে। ফলে জুলাই এই শিক্ষাও দেয়, নারী এবং পুরুষ উভয়ই মানুষ হিসেবে মানবিক মর্যাদা পাবে। এটা যেন আমরা একদম শেষ করতে চাই আয়োজন। একজন জি সংক্ষেপে প্রশ্নটা করলে। আসসালামু আলাইকুম, আমি ইমরান সরকার, আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং পাশাপাশি আমি জুলাইয়ের একজন গুরুতর আহত। গেজেটে কয়েকদিন আগে আমার নাম এসেছে, তো আমার চোখে মাথায় এখনও কয়েকটা জায়গায় আপনার স্প্লিন্টার ছড়াগুলি আছে। পাশাপাশি টিআর সেলের কারণে আমার অ্যাজমা ব্রিথিং প্রবলেম রয়েছে। তো আমি আর কি শর্টে আপনাদের দুজনের কাছে যেই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম যে আপনারা অভ্যুত্থান নিয়ে আগামীতে কি হবে, পূর্বে কি হয়েছিল, সব কিছু নিয়ে আপনাদের সবার একটা আইডিয়াজ রয়েছে। বাট যারা নাকি আপনার জুলাইয়ের ফ্রন্ট লাইনে ছিল, আহত যারা হয়েছে, শহীদ যারা হয়েছে, তাদের নিয়ে আমি মনে করি না যে বর্তমান গভর্নমেন্ট বা খুব কম সংখ্যক মানুষেরই আপনার এটা নিয়ে থট রয়েছে। কারণ যেহেতু আমি গ্যাজেটে কয়েকদিন আগে নাম দিয়েছি, তো প্রথমত হলো গিয়ে যে প্রসেসে জুলাই আহত ভেরিফাই করা হচ্ছে, তা খুবই লেন্দি একটা প্রসেস। যেমন ফার্স্টে আমি যদি একটু বলি যে সর্বপ্রথম তারা আস্ক করে যে আপনি যে আহত হয়েছেন কোনো ছবি বা কোনো ফুটেজ আছে কিনা, আপনার হয়ে কেউ সাক্ষী দিতে পারবে নাকি। এখন মোটামুটি কারফিউর পরে আমরা সবাই কিন্তু ছত্রভঙ্গভাবে যে যার মতন আন্দোলনে ছিলাম, তো এই জায়গার থেকে উইটনেস বা ছবি মানে অনেকে তো রয়েছে যে আমরা যারা ফ্রন্টে গোলাগুলি চলছিল সবাই কিন্তু একটা সেলফি তোলার বা একটা ভিডিও ফুটেজ তোলার লাক্সারি কিন্তু পায়নি। এই প্রক্রিয়াটা একটু দীর্ঘতর বা মনে হচ্ছে যে একটু প্রমাণ করা মাঝে মাঝে দুষ্কর হয়ে তাই না। সাথে আমি আরেকটু শর্টের ভিতর শেষ করছি, তা হলো গিয়ে যে অনেক শহীদের নাম এখন পর্যন্ত গেজেটে বা ইয়াতে আসেনি। অনেক জুলাই আহত রয়েছে যাদের নাকি আপনার নাম দিছে এ নিয়ে 2বার আপনার গেজেট সংশোধন হয়েছে, 2বারের একবারও নাম আসেনি। পাশাপাশি অনেকে রয়েছে যারা নাকি আপনার ভাতা বলেন বা ইয়া বলেন, অনেকের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। সরকার ফার্স্টের দিকে যতটুকু আর কি শহীদ বলেন আহত বলেন এর তৎপরতা ছিল, আস্তে আস্তে কিন্তু তা কিন্তু কমে আসতেছে। তো এই নিয়ে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আপনারা কি মনে করেন যে আমরা যারা আহত প্লাস শহীদ যারা হয়েছে তাদের অবদান বা ফিউচারে আমাদের ইয়া কতটুকু থাকতে পারে? আমি দুজনের কাছে সব মিলে 1 মিনিটে যেতে পারবো, আমার সময়ের ইতিমধ্যে অতিক্রম করেছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিব, কারণ আমার অভিজ্ঞতা বলছি, সেটা হচ্ছে যে
এই গণঅভ্যুত্থানের পরে কিছু গার্মেন্টস কর্মী, একেবারে নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষ, তারা আহত অবস্থায় আমার কাছে এসছে, স্যার আমরা তো আপনার বক্তব্য শুনেছিলাম, আন্দোলনে গিয়ে আহত হয়েছি স্যার, ট্রিটমেন্ট পাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেও অনেকের একটা এমআরআই করিয়ে দিতে পারিনি। ছাত্রনেতাদের কাছে অনেকভাবে রিচ করার চেষ্টা করেছি যে এদেরকে একটু এমআরআই করে দেওয়া হোক, এদের একটু ট্রিটমেন্ট করে দেওয়া হোক, সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি। ফলে একই দাবি আমাদেরও, এই যে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে আমাদের সন্তানদের এই আহত হওয়ার বিনিময়ে, তাদের অঙ্গহানির মধ্য দিয়ে, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদের উচিত হবে এখানে সুদৃষ্টি দেওয়া এবং যা করণীয় সেটা করা। নিশ্চয়ই। ডক্টর সামিনা লুৎফা, আমি একটু এক লাইনে শেষ করতে হবে আমাকে, আমার সময় অতিক্রম করে গেছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি শুনেছি আপনার প্রশ্ন, আমি একটু মন্তব্যটা দিতে চাই। একদম আমরা এই আসলে আমিও সেই দুঃখটাই প্রকাশ করতে চাই। আমরা বারে বারে 24-এর গণঅভ্যুত্থানের দিন থেকে বলেছি নিহতদের বিচার, ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন, এটা একমাত্র দাবি ছিল। এমনকি 2 তারিখের দ্রোহযাত্রা বলেন, 3 তারিখের এক দফা দাবি মিছিল বলেন, সবখানে এই কথাটাই মূল ছিল। কিন্তু এই কথাটাই আমরা আসলে 2 বছরে করে দেখাতে পারিনি। এটা জাতিগতভাবে আমাদের সকলের ব্যর্থতা। এবং আমি মনে করি এখন যেই সরকার আছে তারা যদি এটা করতে পারেন তাহলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। কিন্তু আমি সেটার পক্ষে অনেক বেশি যুক্তি পাচ্ছি না, কারণ আমরা রিসেন্টলি দেখেছি, পরশু দিনের আগের দিনের ঘটনা, মাইলস্টোন চত্বরে একটা শহীদ মিনার করা হয়েছিল, যেটা আমাদের 10 জন নারী শহীদের মুখাবয়ব নিয়ে সেই জিনিসটা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি মুখাবয়ব ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার মানে আমি আসলে অত কি বলবো আশাবাদী হতে পারছি না এই বিষয়ে। কিন্তু জাতিগতভাবে আমি মনে করি এটা আমাদের দায়, আমাদের শহীদদের প্রতি এবং যারা আহত হয়েছেন সেই যোদ্ধাদের প্রতি। নিশ্চয়ই। ডক্টর সামিনা লুৎফা, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক গোলাম রব্বানী, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আজকে আমরা পিছনে ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করেছি, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইকে ধারণ করেন এবং জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের ব্যাপারেও সরকার নিশ্চয়ই চোখ কান খোলা রেখেছেন এবং তাদের পুনর্বাসনের কথা হচ্ছে তাদের চিকিৎসার কথা, সুচিকিৎসার কথা, সেই ব্যাপারে নিশ্চয়ই সরকার ভুলে যায়নি। একই সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বলছেন যে তারা জুলাইকে ধারণ করেন এবং সেই প্রত্যাশায় আমরা আজকে রাখবো। এই আয়োজন শেষ করতে চাই। আজকের মতো সময় স্বল্পতার জন্য আলোচনা আর এগোনো গেল না বলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। রহমান রাশিদ বিদায় নিচ্ছি আজকের মতো। চ্যানেল 24-এর পর্দায় মিট দ্য পিপল দেখছিলেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।